আশা করি সবাই সকলে ভালো আছেন। আজকে এমসিকিউ লিখিত পরীক্ষা এবং বায়ো পরীক্ষার জন্য যেগুলো কাজে লাগতে পারে সেইগুলো সম্পর্কে একটু প্রাথমিক ধারণা। আমরা সকলে কম বেশি প্রশ্ন কীভাবে হবে, কীরকম হবে সকলে জানি, কিন্তু তারপরেও কিছু আলোচনা করতেছি যেগুলো আসলে আপনাদের জন্য হয়তো বা খুব উপকার হবে এবং খুব হেল্পফুল হবে পরীক্ষার জন্য। এখানে বলা আছে যে তামাদি আইন প্রযোজ্য হবে কোন ক্ষেত্রে। তামাদি আইন প্রযোজ্য হবে চুক্তি আইনের 1872 25 ধারা প্রযোজ্য হবে কি না, বিশেষ ক্ষমতা আইন 1974 প্রযোজ্য হবে কি না, 1882 সুখাধিকার আইন প্রযোজ্য হবে কি না, বিবাহ বিচ্ছেদ আইন 1869 প্রযোজ্য হবে কি না। তাহলে তামাদি আইন প্রযোজ্য হবে কোন ক্ষেত্রে? চুক্তি আইন 1872 25 ধারা প্রযোজ্য হবে কিনা ক। খ নম্বর হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974। গ নম্বর হচ্ছে 1882 সুখাধিকার আইনে প্রযোজ্য হবে কিনা। ঘ নম্বর হচ্ছে বিবাহ বিচ্ছেদ আইন 1869 প্রযোজ্য হবে কিনা। এই প্রশ্নের অ্যান্সারটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এর পরবর্তী যে প্রশ্নগুলি থাকবে সেই প্রশ্নগুলির অ্যান্সার আমি দিব। তামাদি আইন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? মূল মামলায় প্রযোজ্য 14 ধারা, মূল মোকদ্দমায় প্রযোজ্য 5 ধারা, আর রিভিশনের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য নয়, মূল মামলা আপিল ও দরখাস্ত প্রযোজ্য 3 ধারা। তাহলে তামাদি আইন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? তাহলে তামাদি আইন সম্পর্কে সঠিক তথ্য নয় হচ্ছে মূল মোকদ্দমায় প্রযোজ্য 5 ধারা। আমরা সকলে জানি যে আপিল একটা বিশাল বড় একটা চ্যাপ্টার এবং আপিল সম্পর্কে আপিল হচ্ছে দেওয়ানি ফৌজদারি কার্যবিধির একটা মূল চালিকা শক্তি বা প্রবাহমান একটা বিষয়। এই জন্য আপিল সম্পর্কে বিস্তৃত আলোচনা করবো এত নেক্সট পর্বতে। তাহলে এখানে তামাদি আইন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? এখানে হচ্ছে তামাদি আইন সম্পর্কে সঠিক নয় হচ্ছে মূল মোকদ্দমা প্রযোজ্য 5 ধারা। 5 ধারা আমরা জানি যে বিলম্ব মওকুফ বিষয়ে বলা আছে। তো বিলম্ব মওকুফ মূলত 5টা ক্ষেত্রে প্রযোজ্য হয়। যদি আমরা মনে রাখি তাহলে এসে পরিবহন, তাহলে এসের সাথে এসে আমরা যদি ডবল এ চিন্তা করি, মানে এস স্কোয়ার, তাহলে কিন্তু আমরা দেখি যে এখানে একটা সূত্র আমরা ফর্মুলা প্রয়োগ করতে পারি যে এখানে যে মূল মোকদ্দমায় প্রযোজ্য 5 ধারা বা 5 ধারা যে বিলম্ব মওকুফের বিষয়ে বলা আছে, সেই বিলম্ব মওকুফ কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা হচ্ছে যে অল সাহেব আর স্কোয়ারে বসে আছেন। তাহলে বিলম্ব মওকুফ বিষয়টা আমরা একটা সূত্রের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হলো যে অল সাহেব আর স্কোয়ারে বসে আছেন। তাহলে দেখি যে এতে হচ্ছে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হয় 5 ধারা। তারপরে লিভ টু আপিলের ক্ষেত্রে এই যে 5 ধারা প্রযোজ্য হয় তামাদি আইনের। তারপরে তে হচ্ছে রিভিউর ক্ষেত্রে প্রযোজ্য হয় তামাদি আইনের 5 ধারা। রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য হয় তামাদি আইনের 5 ধারা এবং অ্যাপ্লিকেশন অর্থাৎ দরখাস্তর ক্ষেত্রে প্রযোজ্য হয় তামাদি আইনের 5 ধারা। তো রিভিউটা আমরা দেখি যে 46 আদেশ, দেওয়ানি কার্যবিধি 46 আদেশ এবং 114 ধারায় রয়েছে। রিভিশনটা রয়েছে 115 ধারায় এবং এটা আদেশ আছে 47-এ। 3 নম্বর প্রশ্ন, দেওয়ানি আপিল সংক্রান্ত তথ্য নয় কোনটি? দেওয়ানি আপিল সংক্রান্ত তথ্য নয় কোনটি? ক নাম্বার অনুচ্ছেদ 151, 152, 153, 156। খ নাম্বার তামাদি 20 দিন, 30 দিন, 90 দিন। তারপর জেলা জজ আপিলের তামাদি 156 অনুচ্ছেদ, আর অনুচ্ছেদ 151 তামাদি আইন 20 দিন। তাহলে এখানে দেওয়ানি আপিল সংক্রান্ত তথ্য নয় হচ্ছে জেলা জজ আপিলের তামাদি হচ্ছে 156 অনুচ্ছেদ। এটা হবে যে এই তথ্যটা সঠিক নয়। 4 নম্বর প্রশ্ন, ফৌজদারি আপিলের সাথে জড়িত নয়। ফৌজদারি আপিলের সাথে জড়িত নয় অনুচ্ছেদ 150, 157, 154, 155। তামাদি মেয়াদ 7 দিন, 6 মাস, 30 দিন, 60 দিন। খালাসের আদেশের বিরুদ্ধে পিপি আপিল করবে 6 মাসে 127 অনুচ্ছেদে। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল অনুচ্ছেদ 155। তাহলে আমরা ফৌজদারি আপিলের সাথে জড়িত নয় হচ্ছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল অনুচ্ছেদ 155। আমরা জানি যে 155 অনুচ্ছেদে কি বিষয় উল্লেখ করা আছে। 155 অনুচ্ছেদে বলা আছে
যে 150 157 সেই সমস্ত মোকদ্দমা সম্পর্কে বিধান আছে যেগুলো ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে হাইকোর্টে আপিল করা হবে 60 দিনের মধ্যে। তাহলে আমরা এখানে দেখি যে অপরাধ দণ্ডের বিরুদ্ধে আপিল অনুচ্ছেদ 155, কিন্তু আমরা দেখি যে 155 অনুচ্ছেদে আছে যে 155 157 অনুচ্ছেদ যে সমস্ত মোকদ্দমা সম্পর্কে বিধান আছে যেগুলো ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে হাইকোর্টে আপিল হয় কয়দিনের মধ্যে? 60 দিনের মধ্যে। এবং এই সময় আপিল সম্পর্কে আরেকটা বলে রাখি যে আপিলের অনুচ্ছেদ হচ্ছে 150 থেকে 157। তো 150 থেকে 157 যেহেতু অনুচ্ছেদ, 150 থেকে 157 অনুচ্ছেদের মধ্যে কোনটা ফৌজদারি আপিল আর কোনটা দেওয়ানি আপিল এই সম্পর্কে একটু বলতেছি। এই জন্যে এটা আপনাদের মানে একটা গ্লান্স মনে রাখার জন্য বা এটা সাময়িকভাবে মনে রাখার জন্যে যে ফৌজদারি আপিল হচ্ছে অনুচ্ছেদগুলো হচ্ছে 150, 153, 154, 155 এবং 157। আর দেওয়ানি আপিলের যে অনুচ্ছেদগুলো আছে সেগুলো হচ্ছে 151, 152, 153, 156। 153 অনুচ্ছেদটা 153 অনুচ্ছেদটা যদি প্রশ্ন করা হয় যে কোন অনুচ্ছেদটা দেওয়ানি এবং ফৌজদারি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে আমরা কিন্তু সহজে বলতে পারবো যে 155, 153 অনুচ্ছেদটা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তাহলে এখন আমরা বলি যে 5 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ দেখার পর তামাদি মেয়াদ ঠিক মনে হচ্ছে না। শব্দ দেখার পর তামাদি মেয়াদ ঠিক মনে হচ্ছে না। ক হচ্ছে অর্থ আদায়, দলিল বাতিল, দেনমোহর। খ হচ্ছে চুক্তি প্রবল, অগ্রক্রয়, চুক্তি প্রত্যাহার। গ হচ্ছে বংশগত পদ, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। ঘ হচ্ছে বন্দী স্থাবর সম্পত্তি সরকারের বিরুদ্ধে 60 বছরের মধ্যে 60 বছর পর মামলা করতে হয়। তাহলে এখানে শব্দ দেখার পর তামাদি মেয়াদ ঠিক মনে হচ্ছে না কোনটা? চুক্তি প্রবল, অগ্রক্রয়, চুক্তি প্রত্যাহার। এখানে চুক্তি প্রত্যাহার 2 বছর কথাটা উল্লেখ আছে যে চুক্তি প্রবল, অগ্রক্রয়, চুক্তি প্রত্যাহার 2 বছর, এটা হবে না, এটা হবে হলে 1 বছর। তাহলে চুক্তি প্রবল, অগ্রক্রয়, চুক্তি প্রত্যাহার 2 বছর, এটা হবে হচ্ছে 1 বছর। এটা আছে 114 অনুচ্ছেদে। তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে তাহলে শব্দ দেখার পর তামাদির মেয়াদ ঠিক মনে হচ্ছে না, চুক্তি প্রবল, অগ্রক্রয়, চুক্তি প্রত্যাহার 2 বছর, এটা মূলত হবে 1 বছর। এটা আছে 114 অনুচ্ছেদে। সে পাশাপাশি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে অর্থ আদায়। অর্থ আদায় কত অনুচ্ছেদে আছে? অর্থ আদায় আছে 57 অনুচ্ছেদে। অর্থ আদায় কত বছরের মধ্যে? 1 বছরের মধ্যে। দলিল বাতিল এটা কত অনুচ্ছেদে আছে? এটা আছে 91 অনুচ্ছেদে। তারপর দেনমোহরণের মামলা যে করতে হবে বা দেনমোহর সংক্রান্ত যে মামলা, এটা কত অনুচ্ছেদে আছে? এটা আছে 103 অনুচ্ছেদে। এটার মেয়াদ হলো 3 বছর। এখানে দেখি চুক্তি প্রবল আছে 113 অনুচ্ছেদে আছে, আর চুক্তি প্রত্যাহার আছে 114 অনুচ্ছেদে। এটা হলো 3 বছর, হবে মূলত 3 বছর। যে চুক্তি প্রত্যাহার যদি করে, এটা চুক্তি প্রত্যাহার 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, নাহলে এটা তামাদি মেয়াদ শেষ হয়ে যাবে। এটা আছে হলো 3 বছর, কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে 2 বছর। তাহলে এখানে আমরা প্রশ্ন উত্তর পাচ্ছি যে শব্দ দেখার পর তামাদি মেয়াদ ঠিক মনে হচ্ছে না, চুক্তি প্রত্যাহার 2 বছর। এইটা 6 নম্বর প্রশ্ন, তামাদি মেয়াদ ঠিক নেই। তামাদির মেয়াদ ঠিক নেই হচ্ছে রিভিউ 15 দিন, 20 দিন, 90 দিন। খ নম্বর হচ্ছে একতরফা ডিগ্রি বাতিলের দরখাস্ত 30 দিন, অনুচ্ছেদ 164। তারপর ডিগ্রি জারির তামাদি মেয়াদ 3 বছর, 6 বছর, 12 বছর। বন্ধকি স্থাবর সম্পত্তি সরকারের পক্ষে 60 বছর, অনুচ্ছেদ 147 এবং 148। তারপর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত করার আবেদন 30 দিন। তাহলে আমরা দেখছি তামাদি মেয়াদ ঠিক নেই কোনটা? তামাদি মেয়াদ ঠিক বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত করার আবেদন 30 দিন। এটা আসলে বৈধ প্রতিনিধি অন্তর্ভুক্ত করার নিয়ম হচ্ছে 90 দিন। এটা কত অনুচ্ছেদ আছে? 176 নম্বর অনুচ্ছেদে এটা উল্লেখ করা আছে। এটা আদেশ কত আদেশ? এটা দেওয়ানি কার্যবিধির 22 আদেশ। তাহলে আপনারা যখনই একটা বিষয় পুঙ্খানুপুঙ্খানু পড়বেন, তখন আপনার কিন্তু ধারণা হয়ে যাবে যে কিভাবে আপনি প্রশ্নের অ্যান্সার দেবেন। এবং প্রশ্নগুলো বার কাউন্সিলের প্রশ্নগুলো এইভাবে হবে যে তামাদির মেয়াদ ঠিক নেই কোনটি। দেখা যাবে যে আপনাকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলে দিবে এবং সবগুলো কাছাকাছি, কিন্তু আপনাকে বুদ্ধি করে এবং আপনাকে টেকনিকে এটা অবলম্বন করে আপনাকে সেই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে আসতে হবে। তখন আপনার 50টা বা 60টা এমসিকিউ যখন হবে, 50টা যখন এমসিকিউ যখন রাইট হবে, মানে সব কাটাকুটি দেওয়ার পর, তখন আপনার এটাকে তখন আপনার নাম বা রেজাল্ট শিটে আপনার রোল নাম্বার চলে আসবে। 7 নম্বর হচ্ছে তামাদির আইন পাওয়া যায়নি যে তথ্যগুলোতে। তামাদি আইন পাওয়া যায়নি কোন তথ্যগুলোতে? 7 মাস, 4 বছর, 5 বছর, 10 বছর, 280 দিন।
আলো বাতাস পানি পথ 20 বছর 60 বছর। লিগ্যাল ডিসেবিলিটি দুই ধারায় বর্ণিত সংজ্ঞা 11টি। তাহলে আমরা তামাদি আইনে পাওয়া যায়নি যে তথ্যগুলো, তামাদি আইনে আমরা কোন তথ্যগুলো পাইনি? আমরা মূলত পাইনি যে 7 মাস 4 বছর 5 বছর 10 বছর 280 দিন, এই তথ্যগুলো পেয়েছি, কিন্তু তার মধ্যে আমরা 7 মাস কিন্তু কোনো তথ্য আমরা পাইনি। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে 7 মাস এই তথ্যটা আমরা তামাদি আইনে পাইনি। আর একটু বিশ্লেষণ করি, সেটা হলো যে 280 দিন আমাদের মনে হচ্ছে সাক্ষ্য আইনে 112 ধারাতে সাক্ষ্য আইনে 112 ধারাতে কি আছে যে বিবাহ চূড়ান্ত প্রমাণ এটা 280 দিনের মধ্যে, 280 দিন পর্যন্ত যদি ডিভোর্স হয়ে যায়, তো 280 দিনের মধ্যেই পর্যন্ত এটা কি বিবাহ, বা 280 দিন পর্যন্ত কি থাকবে, এটাকে বলবৎ থাকবে। 280 দিন পর যদি কোনো কিছু হয়, তাহলে সেটা দেখা যাবে যে সেটা আর গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা আলো বাতাস পানি পথ এটা আমরা জানি যে 20 বছর 60 বছর। 20 বছর হলো ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্য, আর 60 বছর হচ্ছে যে সরকারের বিরুদ্ধে যদি আমরা তামাদি 60 বছর পরে আমরা 60 বছর যদি আমরা সরকারি কোনো জমিতে যদি আমরা 60 বছর বিনা শর্তে ভোগ দখল করি, তাহলে 60 বছর পর ওই জমিটি আপনার নামে হয়ে যাবে। আর যদি 20 বছর যদি কোনো ব্যক্তিগত সম্পত্তিতে যদি আমরা 20 বছর যদি কোনো ভোগ দখল করি, তো 20 বছর পর ওই জমিটি যে ভোগ দখল করবে সেই অনুযায়ী সে মালিকানা সত্ত্ব তার নামে হয়ে যাবে। আর তোমার লিগ্যাল ডিসেবিলিটি বৈধ অপারগতা আমরা 6 ধারায় দেখতে পাই, এটাও ঠিক আছে। তারপর 2 ধারায় 11টা সংখ্যা আছে, তামাদি আইনে 2 ধারার সংখ্যা আছে 11টি। তারপরে 7 নম্বর প্রশ্ন যেটা আছে যে ধারা, মানে আমরা যে এসআর অ্যাক্ট পড়বো, এসআর অ্যাক্টে ধারা আছে 57টা, তফসিল আছে 5টা, আর এটা হচ্ছে 1 নং আইন, আর খণ্ড হচ্ছে 3টে। মানে একবার সংশোধিত হয়েছিল, আইন প্রণয়ন হয় 2004 সালে, কার্যকর হয় 1 জুলাই 2005। তাহলে এসআর অ্যাক্ট মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, এটা ধারা আছে 57টা, তফসিল আছে 5টা, এটা হচ্ছে 1 নং আইন, খণ্ড 3টে, এটা সংশোধিত হয়েছে একবার, এটা আইন প্রণয়ন হয় 2004 সালে এবং কার্যকর হয় 1 জুলাই 2005 সালে। তাহলে আদালতের বিবেচনামূলক ক্ষমতা সংক্রান্ত ধারা 9 কোনটি? তাহলে আমরা এসআর অ্যাক্টের আদালতের বিবেচনামূলক ক্ষমতা সংক্রান্ত ধারা 9 কোনটি? তাহলে 8 ও 9 ধারা, 12 থেকে 30 ধারা, 31 থেকে 34 ধারা, 35 থেকে 38 ধারা। তাহলে এসআর অ্যাক্টে যদি প্রশ্ন করা হয় যে আদালতের বিবেচনামূলক ক্ষমতা সংক্রান্ত ধারা 9 কোনটি? তাহলে ক নাম্বার আছে 8 ও 9 ধারা, 12 ও 30 ধারা, 31 ও 34 ধারা, ঘতে আছে 35 ও 38 ধারা। কিন্তু এটা প্রশ্ন হবে 8 ও 9 ধারা। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 8 ও 9 ধারায় হচ্ছে আদালতের ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক বিষয়, আর হলো বাকি সব ধারাগুলো আদালতের বিবেচনামূলক ক্ষমতার মধ্যে রয়েছে। প্রশ্ন নম্বর হচ্ছে 8, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের প্রতিকার আইন সংক্রান্ত তামাদি আইন নয়। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর প্রতিকার আইন সংক্রান্ত তামাদি আইন নয়। তার মানে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর প্রতিকার আইন সংক্রান্ত তামাদি আইন নয়। 6 মাস 1 বছর 3 বছর 6 বছর 12 বছর। খ নম্বর হচ্ছে 1 বছর 3 বছর 6 বছর। গ হচ্ছে 6 মাস 6 বছর 12 বছর। ঘ হচ্ছে 90 দিন 30 দিন 60 দিন 20 বছর 60 বছর। তাহলে এখানে প্রশ্ন হবে, উত্তর হবে যে 90 দিন 30 দিন 60 দিন 20 বছর 60 বছর। এই প্রশ্নটার অ্যান্সার হবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন সংক্রান্ত তামাদি আইন নয়, 90 দিন 30 দিন 60 দিন 20 বছর 60 বছর। তাহলে আমরা যদি এখন এই প্রশ্নগুলো যদি একটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে সুনির্দিষ্ট প্রতিকার আইন সংক্রান্ত তামাদি আইন নয় হচ্ছে 6 মাস 1 বছর 3 বছর 6 বছর 12 বছর। আমরা সকলে জানি যে তামাদি আইনের যে 9 ধারা আছে, যদি উপর থেকে হিসাব করি 9, 6, 3, তাহলে কিন্তু আমরা একটা প্রশ্ন ইজিলি মনে রাখতে পারবো। আবার যদি নিচ থেকে হিসাব করি যে 3, 6, 9, আমরা জানি যে 9 ধারায় মানে যদি কি বেআইনিভাবে আপনার জমি দখল করে, তাহলে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। এটা অনুচ্ছেদ নাম্বার কত? অনুচ্ছেদ নাম্বার হচ্ছে 3।
তারপর 1 বছর, 3 বছর, 6 বছর। আমরা জানি যে চুক্তি প্রবল বা চুক্তি এটা আছে কিন্তু 113 অনুচ্ছেদে, এটার সময় হচ্ছে 1 বছর। 3 বছর আছে 103 অনুচ্ছেদে, এটা হলো দেন মহারণা। দেন মহারণা যদি আমরা মামলা করি তাহলে 3 বছরের মধ্যে মামলা করতে হবে, সেটা অনুচ্ছেদ তামাদি আইনের অনুচ্ছেদ হচ্ছে 103 অনুচ্ছেদ। আর এটা কয় বছর? 3 বছর। তাহলে 1 বছর আছে, 3 বছর আছে, 6 বছর আছে। 6 বছর হলো আইনে না থাকলে 120 অনুচ্ছেদ অনুযায়ী 6 বছরের মধ্যে কী করতে হবে? মামলা করতে হবে, নাহলে এটা কী হবে? তামাদি হয়ে যাবে। তাহলে আমরা তাহলে 6 মাস, 6 বছর, 12 বছর, তো 6 মাসটা পাইলাম হচ্ছে 3 অনুচ্ছেদে, 6 বছরটা পাইলাম হলো 120 অনুচ্ছেদে, 12 বছরটা পাইলাম হলো সত্ত্বসহ দখল, এটা হচ্ছে 120 অনুচ্ছেদ। সত্ত্বসহ দখল হচ্ছে 120 অনুচ্ছেদ। এটা সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে 120 অনুচ্ছেদে। যদি আমরা মামলা না করি তাহলে এটা 12 বছরের মধ্যে মামলা না করলে তাহলে এটা কি? তামাদি হয়ে যাবে। তারপর 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের সঙ্গে জড়িত তামাদি আইনের অনুচ্ছেদ কোনগুলো? 3, 49, 91। খ নম্বর হচ্ছে 95, 96, 113। গ হচ্ছে 114, 142। ঘ হচ্ছে 156, 173, 169। তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সঙ্গে জড়িত তামাদি আইনের অনুচ্ছেদ কোনগুলো। তাহলে 3 অনুচ্ছেদ আছে 49, মানে অন্যায়ভাবে সম্পত্তি গ্রহণ যেটা আছে সেটা হলো 49, মানে অন্যায়ভাবে সম্পত্তি গ্রহণ করলে এটা 49 অনুচ্ছেদে কী করতে হবে? মামলা করতে হবে। আবার 3 অনুচ্ছেদ দখল উদ্ধারের জন্য একটা মামলা করতে হবে, এই অনুচ্ছেদটাও আছে। 91 অনুচ্ছেদ আছে দলিল রদ ও দলিল বাতিলের জন্য যে অনুচ্ছেদ, সেটা তামাদি আইনের 91 অনুচ্ছেদ, এটাও আছে। তারপরে আছে 95 হলো প্রতারণামূলক ডিগ্রি, প্রতারণামূলকভাবে ডিগ্রি নিলে সেটার হলো অনুচ্ছেদ আছে 95-এ, এটাও 3 বছর। তারপরে চুক্তি প্রবলের মামলার তামাদি হচ্ছে 113 অনুচ্ছেদ। তারপরে 114 আছে চুক্তি বাতিলের। যদি চুক্তি বাতিল হয়ে যায় তাহলে সেটা 114 ধারা অনুচ্ছেদ অনুযায়ী কী করতে হবে? মামলা করতে হবে। তারপরে 142 আছে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের মামলা। যদি আমরা স্থাবর সম্পত্তি দখল উদ্ধার করতে চাই তাহলে 142 অনুচ্ছেদ অনুযায়ী মামলা করতে হবে। তাহলে আমাদের নাই হলে 156, 173, 169, একতরফা শুনে নিই। তাহলে 156-তে কী আছে? হাইকোর্টে আপিল করতে হবে 90 দিনে। 173-এ কী আছে? যে স্বল্প ইখতিয়ার সম্পূর্ণ যে কোর্টগুলো ব্যাপার আছে, সেই স্বল্প ইখতিয়ার সম্পূর্ণ কোর্টগুলো মামলা করতে হবে, আপিল করতে হবে 90 দিনের মধ্যে। তাহলে আমরা দেখি যে 156, এটা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকারের সঙ্গে জড়িত তামাদি আইনের অনুচ্ছেদ কোনগুলো? তাহলে 156, 173, 169 এইগুলো অনুচ্ছেদগুলো আমরা মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অনুচ্ছেদের সাথে আমরা মিল পাই না। কারণ হলে এগুলো কিসের? এগুলো হচ্ছে ফৌজদারি কার্যবিধির অনুচ্ছেদ। 156, 173, 169 এগুলো হচ্ছে ফৌজদারি কার্যবিধির অনুচ্ছেদ, যার জন্যে এগুলোর সাথে বা ফৌজদারি বা দেওয়ানি কার্যবিধির সঙ্গে সম্পৃক্ত। এই জন্যে আমরা এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে অনুচ্ছেদ সেগুলোর সাথে এটার কোনো মিল নেই। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রশ্নটা আবার বলছি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের সঙ্গে জড়িত তামাদি আইনের অনুচ্ছেদ কোনগুলো? তাহলে আমরা 3 অনুচ্ছেদ 3, 49, 91 এটা ঠিক আছে, 95, 96 এটাও ঠিক আছে, 113 ঠিক আছে, 114, 142 এটাও ঠিক আছে, কিন্তু 156, 173, 169 এইগুলো ফৌজদারি কার্যবিধির অনুচ্ছেদ। তো প্রশ্ন নম্বর 10, ধারার ক্ষেত্র ঠিক নয় কোনটি? তাহলে ধারা 5, এটা সত্য আছে 5টা। কি সত্য? 5 সত্য কি? দখল উদ্ধার, দখল আদেশ, নিষেধ, রিসিভার। খ নাম্বার আছে ধারার 12টি 4টি ক্ষেত্র। গ আছে ধারা 56 ক্ষেত্র 5টি। ধারা ঘ 31টি, ধারা 31 ক্ষেত্র আছে 3টি। তাহলে আমাদের এখানে কিন্তু ক, খ, ঘ 3টে ঠিক আছে, কিন্তু গ নাম্বারটা ঠিক নেই। কারণ 56তে কী আছে? নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কয়টা ক্ষেত্রে হয়? 11টা ক্ষেত্রে। তাহলে এখানে দেওয়া আছে কয়টা? দেওয়া আছে 5টি। তা ধারার ক্ষেত্র ঠিক নয় কোনটি? তাহলে ধারার ক্ষেত্র ঠিক নয় 56তে দেওয়া আছে 11টা, কিন্তু এখানে দেওয়া আছে 5টা। ধারার ক্ষেত্র 56, ধারা 56 ক্ষেত্র 5টি, এটা ভুল আছে, এটা হবে 11টি। 11 নম্বর প্রশ্ন, চুক্তি রদের সাথে জড়িত নয়। তামাদি 1 বছর, চুক্তি প্রবল 113 অনুচ্ছেদ। তারপর অনুচ্ছেদ 113, 114 চুক্তি প্রত্যাহার, 114 অনুচ্ছেদ চুক্তি রদের সাথে জড়িত নয়। ক্ষেত্র 3টি, প্রতিকার আপিল। তাহলে এখানে দেওয়া আছে অনুচ্ছেদ 113,
তে চুক্তি রদের সাথে জড়িত নয়, তো চুক্তি রদের সাথে জড়িত নয় কত অনুচ্ছেদ? 113 অনুচ্ছেদ। এটা হবে চুক্তি প্রত্যাহার। চুক্তি প্রত্যাহার অনুচ্ছেদ কত? 114 অনুচ্ছেদ। 12 নম্বর অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন হচ্ছে যে সুনিষ্ঠ প্রতিকার আইনের সঙ্গে সম্পৃক্ত নয়। সুনিষ্ঠ প্রতিকার আইনের সঙ্গে সম্পৃক্ত নয় কোনটা? তামাদির মেয়াদ 6 মাস, 9 ধারা 3 অনুচ্ছেদ। অনুচ্ছেদ 3 প্রতিকার আপিল এবং রিভিশন হবে। কোর্ট ফি মূল্যনিপাতিক অর্ধেক, বেদখল হওয়া। কোর্ট ফি মূল্যনিপাতিক অর্ধেক। তা এটা হচ্ছে যে আবার বলি যে সুনিষ্ঠ প্রতিকার আইনের সঙ্গে সম্পৃক্ত নয়। তামাদি মেয়াদ 6 মাস, 9 ধারা অনুচ্ছেদ 3, এটা ঠিক আছে। খ নম্বর অনুচ্ছেদ 3, এটাও ঠিক আছে। গ নম্বর প্রতিকার আপিল, তাহলে এটা প্রতিকার কী হবে? প্রতিকার হবে রিভিশন। প্রতিকার কী হবে? গ নম্বর অনুচ্ছেদ গ নম্বর প্রতিকার আপিল, এটা ভুল আছে, এটার অ্যান্সার হবে রিভিশন। তাহলে এটা প্রতিকার আপিল, এটা ভুল। তার মানে সুনিষ্ঠ প্রতিকার আইনের সঙ্গে সম্পৃক্ত নয় হচ্ছে প্রতিকার আপিল। প্রতিকার কিন্তু আপিল হবে না, প্রতিকার হবে রিভিশন। আবার এসআর একটা 42 ধারা কিন্তু 300 টাকা। আমরা জানি ভাষামূলক মোকদ্দমার কোর্ট ফি কত? 300 টাকা। আর যদি আপনার সম্পত্তি বেদখল হয়ে যায় তাহলে আপনার কোর্ট ফি হবে অ্যাড ভ্যালিরাম কোর্ট ফির অর্ধেক। তাহলে আপনার সম্পত্তি বেদখল হয়ে গেলে তাহলে আপনার কোর্ট ফি হবে কত? অর্ধেক। আর একটা বিষয় বলেছে সত্ত্বের দাবি করলে অ্যাড ভ্যালিরাম কোর্ট ফি অনুযায়ী হবে। যদি আপনি সত্ত্বের দাবি করেন 8 ধারা অনুযায়ী সত্ত্বের দাবি করলে তো অ্যাড ভ্যালিরাম কোর্ট ফি অনুযায়ী আপনার কোর্ট ফি জমা দিতে হবে। পাশাপাশি এটাতে স্থাবর সম্পত্তি হলে 2%, যদি স্থাবর সম্পত্তি হলে 2% এবং প্লাস 15% ভ্যাট। আবার যদি অস্থাবর সম্পত্তি হয় তাহলে 2.5%, ভ্যাট হলো 15%। একটা সুন্দর প্রশ্ন যদি এইভাবে প্রশ্ন আসে যে এসআর অ্যাক্টের 9 ধারায় কোর্ট ফি অ্যাড ভ্যালিরাম অর্ধেক কেন? এরকম যদি একটা প্রশ্ন আসে তাহলে আমরা কীভাবে উত্তর দিতে হবে যে এসআর অ্যাক্টের 9 ধারায় কোর্ট ফি অ্যাড ভ্যালিরাম অর্ধেক কেন? এটা একটা প্রশ্ন থাকলে আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা খুঁজে বের করবেন এবং এইভাবে কীভাবে অ্যান্সার করতে হয় সেটা আপনারা জানবেন। যদি আপনারা স্টাডি করেন তাহলে আপনাদের এই ধারাগুলোর সম্পর্কে একটা ধারণা হবে। পাশাপাশি প্রশ্নগুলো কীরকম হতে পারে সে সম্পর্কে ধারণা হবে। একটা বিষয় মনে রাখি যে বার কাউন্সিল যেহেতু অনেক ক্যান্ডিডেট, যার জন্যে বার কাউন্সিল অনেক চালাক হয়ে গেছে এবং বার কাউন্সিল এমন প্রশ্ন করবে যে সবগুলো প্রশ্ন কাছাকাছি মনে হবে, কিন্তু এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আপনাকে অ্যান্সার দিয়ে আসতে হবে, সেটা যাতে সঠিক হয়। আমি আবার বলি যে সত্ত্বের দাবি করলে অ্যাড ভ্যালিরাম কোর্ট ফি অনুযায়ী হবে। যদি সত্ত্বের দাবি করেন 8 ধারা অনুযায়ী, সুনিষ্ঠ প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী সত্ত্বের দাবি করেন তাহলে আপনার কোর্ট ফি অ্যাড ভ্যালিরাম কোর্ট ফি অনুযায়ী দিতে হবে। আর যদি এই সত্যটার যদি আবার স্থায়ী হয়, মানে স্থাবর সম্পত্তি হয়, তাহলে 2% পাশাপাশি 15% ভ্যাট। আবার যদি অস্থাবর সম্পত্তি হয় তাহলে এটা 2.5% পাশাপাশি ভ্যাট সংযুক্ত হবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে সুনিষ্ঠ প্রতিকার আইনের সঙ্গে সম্পৃক্ত নয় হলো প্রতিকার আপিল, মানে এটা প্রতিকার কিন্তু আপিল না, এটা প্রতিকার হবে রিভিশন। তাহলে আমাদের অ্যান্সার পাইলাম যে সুনিষ্ঠ প্রতিকার আইনের সঙ্গে সম্পৃক্ত নয় আপিল, এটা হলো ভুল অ্যান্সার। এবার 14 নম্বর প্রশ্ন, সুনিষ্ঠ প্রতিকার আইনে নেই যে তথ্যগুলো, সুনিষ্ঠ প্রতিকার আইনে কোন তথ্যগুলো নেই? নিষেধাজ্ঞা 3 প্রকার, 24 ধারা, ক্ষেত্র 4টি। খ নম্বর হচ্ছে বাতিল 2 ধারা, আদেশমূলক প্রতিকার 4টি। গ নম্বর হচ্ছে ক্ষেত্র 10টি, দিন 180 দিন, 360 দিন, 280 দিন, 60 বছর। ক্ষতিপূরণ মঞ্জুর করা ধারা, ক্ষতিপূরণ মঞ্জুর করা যায় ধারা 3, ক্ষেত্র 3টি। তাহলে আপনাকে তাহলে এখন সুনিষ্ঠ প্রতিকার আইনে নেই যে তথ্যগুলো, তাহলে নিষেধাজ্ঞা 3 প্রকার, 24 ধারা, ক্ষেত্র হলো 4টি, দুটোই ঠিক আছে। তারপর বাতিল 2 ধারা, সুনিষ্ঠ প্রতিকার আইনে বাতিল হলো 2 ধারা, এটাও ঠিক আছে। আদেশমূলক প্রতিকার হলো 4টি, এটাও ঠিক আছে। ক্ষেত্র 10টি, দিন 180 দিন, তাহলে ক্ষেত্র 10টি, এটা ঠিক নেই। ক্ষেত্র 10টি ক্ষেত্র নামে কোনো শব্দ নাই। ক্ষেত্র আছে কটা? 11টা ক্ষেত্র আছে। দিন 180 দিন, 360 দিন, 280 দিন, 60 বছর, এগুলো ঠিক নেই, কারণ এগুলো তো সুনিষ্ঠ প্রতিকার আইনের বিষয় না। এগুলো 180 দিন হলে ম্যাজিস্ট্রেট কোর্টের একটা মামলা চূড়ান্ত শুনানির দিন থেকে 180 দিনের মধ্যে মামলা শেষ করতে হবে। তারপর ধারা যদি 360 দিন, তারপর সাক্ষ্য আইনের 280 দিন, 112 ধারা যেটা আছে বিবাহ বলবৎকরণ। তারপর 60 বছর আছে তামাদি আইনের সরকারি সম্পত্তির তামাদি 60 বছর। তাহলে এই জায়গাটা ঠিক নেই, ক্ষেত্র ঠিক নেই হলো
ঘ নাম্বারটা। ঘ নাম্বারের ক্ষেত্রে দেখেন আবার ক্ষতিপূরণ মঞ্জুর করা ধারা 3টি, এটা কিন্তু ঠিক আছে, কারণ ক্ষতিপূরণ মঞ্জুর করা ধারা 3টি। কোন 3টে ধারা? সেটা হচ্ছে যে 19 ধারা আছে ক্ষতিপূরণ, কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ, এটা কিন্তু ঠিক আছে 19 ধারা। 38 ধারা কি আছে? চুক্তি ভঙ্গের পর ক্ষতিপূরণ। তাহলে 38 ধারা আমরা কিন্তু দেখি সুনির্দিষ্ট প্রতিকার। 38 ধারা কি আছে? চুক্তি ভঙ্গের পর ক্ষতিপূরণ দাবি করতে পারে, এটাও ঠিক আছে। 41 ধারা দলিল নাকচের ক্ষতিপূরণ। একটা দলিল যখন নাকচ হয়ে যায় তখন সে যার বিরুদ্ধে যায়, অর্থাৎ যে দলিলটা যে নাকচ করা হয়, যে লোক দলিলটা করছে ওই দলিলটা কিছু ক্ষতিপূরণ পাওয়ার প্রত্যাশা করে, তো এটাও ঠিক আছে। তাহলে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার নেই যে তথ্যগুলো, সেটা হচ্ছে যে ক্ষেত্র 10টি, দিন 180 দিন, 360 দিন, 280 দিন এবং 60 বছর। এবার আমরা চলে আসি ধারা এর প্রশ্ন 15তে বলা আছে দেওয়ানি কাজবিধি সংক্রান্ত খরচ নয়। তাহলে দেওয়ানি কাজবিধি সংক্রান্ত খরচ নয় 6%, তারপরে 2000 টাকা, 3000 টাকা, তারপরে 3000 টাকা, 10,000 টাকা, তারপরে 28,000 টাকা, 30,000 টাকা। তাহলে আমরা দেওয়ানি কাজবিধি সংক্রান্ত খরচ নয় হলো প্রশ্ন হবে ঘ নাম্বারটা। 28,000 টাকা এবং 30,000 টাকা কোনো দেওয়ানি কাজবিধি কোনো খরচ নাই। দেওয়ানি কাজবিধি খরচ কত পার্সেন্ট, কত টাকা পর্যন্ত আছে? আমরা জানি যে 6% আছে, পাশাপাশি 20,000 টাকা আছে 35-এর ক্ষতিপূরণ। যদি বিবাদী যদি হাজিরা না দেয় বা যদি হাজির হতে না পারে, তাহলে দেওয়ানি আদালত কী করতে পারবে? 35-এর ক অনুযায়ী, 35-এর এ ধারা অনুযায়ী 20,000 টাকা জরিমানা করতে পারবে। আরেকটা বিষয় আপনাদের সবসময় বলে রাখি, সেটা হচ্ছে যে ক খ বলে কোনো শব্দ নেই। বিয়ের একটা আপনি সবসময় এ বি সি এগুলো থাকে। যদি ভুলবশত আমি যদি ক খ বলি, তাহলে আপনাদের মনে রাখতে হবে যে ক খ বলে কোনো শব্দ নেই, এটা হলো এ বি সি ডির মধ্যে পড়বে। বিয়ের একটা কিন্তু স্পষ্ট করে বলা আছে এ বি সি ডি। হ্যাঁ, এটা বলা আছে দেওয়ানি কাজবিধি জেলে 35-এর এ, এটা কিন্তু 35-এর ক এ অ এগুলো হবে না, এটা হবে 35-এর এ। তাহলে আপনি 35-এর এ অনুযায়ী ক্ষতিপূরণ কয় টাকা? 20,000 টাকা। আর 35-এর খ অনুযায়ী ক্ষতিপূরণ কয় টাকা? 35-এর খ অনুযায়ী হলে 3,000 টাকা। তাহলে 35-এর ক মানে 35-এর এ, 35-এর বি। আপনারা সবসময় মনে রাখতে হবে যে ক খ বলে কোনো শব্দ নেই, বিয়ের একটা ক খ বলে কোনো শব্দ নেই, সবসময় এ বি এগুলো উল্লেখ করতে হবে। তাহলে দেওয়ানি কাজবিধি সংক্রান্ত খরচ নয় 6% প্লাস 20,000 টাকা। খ নম্বর 2,000 টাকা, 3,000 টাকা, তারপর গ নম্বর 3,000 টাকা, 10,000 টাকা, ঘ নম্বর 28,000 টাকা, 30,000 টাকা। তো দেওয়ানি কাজবিধি সংক্রান্ত খরচ নয় হচ্ছে 28,000 টাকা এবং 30,000 টাকা। 28,000 টাকা, 30,000 টাকার কোনো অঙ্ক দেওয়ানি কাজবিধিতে দেওয়া নেই। আপনাদের সুবিধার্থে এবং আমাদের মনে রাখার জন্য আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে 35-এর ক, 35-এর এতে বলা আছে মিথ্যা দাবি, ব্যক্তিগত অভিযোগ, আপিল ব্যতীত ডিগ্রিজারি মামলা সহ যে কোনো পর্যায়ে সর্বোচ্চ 20,000 টাকা ক্ষতিপূরণ হতে পারে। তাহলে দেওয়ানি আদালত কী করতে পারে? 35-এর এ অনুযায়ী মিথ্যা দাবি, ব্যক্তিগত অভিযোগ, আপিল ব্যতীত, মানে আপনি মিথ্যা দাবি করছেন, ব্যক্তিগত অভিযোগ করছেন, করার পরে আপিল ব্যতীত মানে অর্থাৎ আপিল ছাড়া এগুলো যদি আপনি যদি ডিগ্রিজারি মামলা সহ যে কোনো পর্যায়ে যদি এটা প্রমাণিত হয় যে আপনি মিথ্যা বা বিরক্ত করার জন্য এটা করছেন, তাহলে 35-এর এ ধারা অনুযায়ী আদালত, দেওয়ানি আদালত কয় টাকা? সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করতে মানে ক্ষতিপূরণ দিতে পারে। আবার 35-এর বি অনুযায়ী প্রসিডিংসের যে কোনো পর্যায়ে দরখাস্ত, লিখিত আপত্তি আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করা হলে সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত কী করতে পারে? সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত আপনার ক্ষতিপূরণ আদালত দিতে পারে। তাহলে আমার 15 নম্বর প্রশ্ন শেষ। এবার আমরা 16 নম্বর প্রশ্নে আসি। ধারা আদেশের মিল নেই, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধারা আদেশের মিল নেই, দেখা যায় ধারা আদেশের মিল নেই কত ক নম্বর আছে 7 + 50, 26 + 4, 27 + 5, 31 + 16। খ নম্বর হচ্ছে 30 + 11, 33 + 20, 36 + 74 + 21। তারপরে 75 + 26, তারপর 88 + 36, 96 + 112 + 46, 113 + 47। তারপর ঘ নম্বর আছে 148 + 17, 139 + 19, 146 + 1, 107 + 41। তাহলে ধারা ও আদেশের মিল নেই। তাহলে আপনাকে মনে রাখতে হবে ধারা আদেশ
যদি আপনি মেসিং করে পড়তে চান বা মিল করে পড়তে চান, তাহলে আপনাকে এই প্রশ্নটা সুন্দরভাবে বুঝতে হবে যে ধারা আদেশের মিল নেই। তাহলে আমরা সাথে কি দেখি, সাত ধারায় আমরা দেখি যে স্বল্প ইখতিয়ার সম্পূর্ণ আদালত, আর 50 আদেশে কি আছে, সব স্বল্প ইখতিয়ার আদালত সম্পর্কে বলা আছে। তাহলে এটা আমরা মিল পাইলাম। তারপরে 26-এ কি আছে, 26-এ আছে হলো মামলার আর্জি, তো 4 আদেশও কিন্তু মামলার আর্জি আছে, এটা মিল আছে। তারপরে 27-এ কি আছে, বিবাদীর প্রতি সমন। আবার 5-এ কি আছে, 5 আদেশে বিবাদীর সমন প্রদান বা সমন প্রদান বা জারি, 5 আদেশে কিন্তু সমন প্রদান বা জারি আছে। তারপরে 31-এ কি আছে, সাক্ষীর প্রতি সমন। 16-তে কি আছে, 16 আদেশে আছে সাক্ষীর প্রতি সমন, তাহলে এটা মিল আছে। আপনাদের এইভাবে বিবরণ জানি পড়তে হবে এবং ধারার সাথে আদেশের মিল লিখে রেখে পড়লে তখন আপনি ইজিলি মনে রাখতে পারবেন। তারপরে খ নাম্বারে কি আছে, খ নাম্বার 30-এ আছে, 30 ধারাতে কি আছে, আবিষ্কার। আর 11 আদেশে কি আছে, 11 আদেশে আছে আবিষ্কার। তারপর 33 ধারায় কি আছে, 33 ধারা আছে রায় ও ডিগ্রি। আবার 20 আদেশে কি আছে, রায় এবং ডিগ্রি। 36 ধারায় কি আছে, 36 ধারায় আছে আদেশ প্রযোজ্য, 36 ধারা আদেশ প্রযোজ্য। তারপর 74-এ কি আছে, ডিগ্রি জারিতে বাধা। আর 21 আদেশে কি আছে, ডিগ্রি জারি এবং আদেশ সমূহ জারি। তারপরে 75-এ কি আছে, 75 আছে কমিশন। আমরা 26 ধারায় কি দেখতে পাই, 26 আদেশে কমিশন দেখতে পাই। তো 75 ধারায় কমিশন আছে, 26 আদেশেও কমিশন আছে। তাহলে এইভাবে আপনারা ধারা এবং আদেশ মিল করে করতে হবে। তাহলে আমাদের মিল নেই কোনটা, আমাদের মিল নেই হচ্ছে 88 ধারা এবং 36 ধারা, 88 ধারা 36 আদেশ, এটা মিল নেই। তারপরে 96, 112 এবং 46 দেখবেন যে এই 96 মানে সব প্রশ্নগুলো মিল আছে, কিন্তু কোনো একটা জায়গায় ভুল আছে, ওই ভুলটাই হবে যে ধারা ও আদেশের মিল নেই হলো 88 এবং 36 আদেশ। কারণ 36-এ কি আছে, 88-তে কি আছে, 88-তে আছে ইন্টারপ্রেটার, 88 ধারায় কি আছে ইন্টারপ্রেটার। আর 36-এ কি আছে, 36 আদেশে আছে, 36 আদেশে ইন্টারপ্রেটার নেই, কিন্তু এই ইন্টারপ্রেটার আছে 35 আদেশে। তাহলে এটা যদি 88 আর 35 হতো তাহলে কিন্তু মিল হতো, কিন্তু 88 আর 35 হয় না হয়ে 36 হয়েছে,